ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে অভিবাসী বিরোধী কট্টর ডানপন্থীদের জয়, প্রতিবাদে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। বয়স ইস্যুতে চাপের মুখে জো বাইডেন, আরেক দফা প্রেসিডেন্ট হওয়ার মতো সক্ষমতা নেই মত দেশটির ৭২% নিবন্ধিত ভোটারের। আলোচনা চলছে প্রার্থী পরিবর্তন নিয়েও। ভারতের মহারাষ্ট্রে ঝর্ণার পানিতে ভেসে গেল শিশু সহ একই পরিবারের ৭ জন। বৃষ্টি আর বন্যায় অবকাঠামোগতভাবে ক্ষতির কারণে সমালোচনার মুখে বিজেপি। শিরোনাম দেখছিলেন যমুনা আইডিসকে। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ের দাবি করেছে কট্টর ডানপন্থীরা। বিজয় উদযাপনও শুরু করেছে মারি লু পেনের দল ন্যাশনাল র্যালির সমর্থকরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের জোটের ভরাডুবি হয়েছে বলে দাবি করেছে তারা। ৩৩.২% ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে আরএন। ফ্রান্সের নির্বাচনে এর আগে কখনোই প্রথম রাউন্ডে জয়ী হয়নি দলটি। বামপন্থীদের জোট পেয়েছে ২৮.১% ভোট। তৃতীয় অবস্থানে থাকা ম্যাক্রনের জোটের ভাগ্যে জুটেছে ২১% ভোট। ফ্রান্সে ৫৭৭ আসন ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৮৯ আসন, যা নিশ্চিত করতে চায় কট্টরপন্থীরা। তবে সফল হবে কিনা জানতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত। আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে ফ্রান্সের দ্বিতীয় ধাপের ভোট। ফ্রান্সের নির্বাচনের প্রথম ধাপে ডানপন্থীরা এগিয়ে যাওয়ার পর শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। ন্যাশনাল র্যালির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে লাখো মানুষ। অভিবাসী বিরোধী পরিকল্পনা সহ ডানপন্থীদের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন তারা। নির্বাচনের পরবর্তী ধাপে ন্যাশনাল র্যালিকে ঠেকানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কট্টর ডানপন্থীদের উত্থান ঠেকাতে গত কয়েকদিন ধরেই মিছিল সমাবেশ হয়েছে ফ্রান্সে। রোববার প্রথম ধাপের নির্বাচনের প্রাথমিক ফলাফলের পরই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। রাজধানী প্যারিসের রিপাবলিক প্লাজার সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। শহর জুড়ে চলে মিছিল। ম্যারি লু পেনের দল ন্যাশনাল র্যালির কট্টর নীতির বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয় রাজপথ। আমাকে লড়তে হবে, কারণ আমার একটি ৩ মাস বয়সী সন্তান রয়েছে। তাকে এমন একটি স্থানে রাখতে চাই না যেখানে সংখ্যালঘুদের সম্মান দেয় না সরকার, যেখানে সহিষ্ণুতা নেই প্রশাসনের। ব্যক্তিগতভাবে আমি আতঙ্কিত, কারণ নির্বাচনের ফলাফলে ন্যাশনাল র্যালি শীর্ষে রয়েছে। সামাজিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসীদের অধিকার সব ভেসে যাবে, কারণ তারা কট্টর ডানপন্থী। এটা ভুললে চলবে না। দিনভর বিক্ষোভ গড়ায় রাতেও। আতশবাজি, অগ্নিসংযোগ করে চলে প্রতিবাদ। বরাবরই ফ্রান্সের মুসলিম কমিউনিটি সহ অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান কট্টর ডানপন্থীদের। প্রকাশ্যেই বর্ণবাদ ও ইহুদি বিদ্বেষের নজির রয়েছে তাদের। দ্বৈত নাগরিকত্বের সুবিধা বন্ধের পরিকল্পনাও রয়েছে। রাশিয়ার সাথে ভালো সম্পর্ক ন্যাশনাল র্যালির। দলটির নেতা জর্ডান বারদেলা আগেই ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী হলে ইউক্রেনে অস্ত্র সরবরাহে বাধা দেবেন তিনি। এমন অবস্থানকে ফরাসি গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে বিক্ষোভকারীরা। গত জুনের প্রথম সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে ম্যারি লু পেনের দলের কাছে ধরাশয়ী হয় প্রেসিডেন্ট ম্যাক্রনের দল। এরপরই তড়িঘড়ি ভোট আয়োজনের ঘোষণা দেন ম্যাক্রন। কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে রাজপথে থাকার আহ্বান জানান জনগণের প্রতি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ফ্রান্সের রাজনীতিতে কট্টরপন্থীদের উত্থান মুসলিম ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে কট্টর ডানপন্থীরা। বরাবরই মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য আলোচনায় ন্যাশনাল র্যালি দলের ম্যারি লু পেন ও জর্ডান বারডেলা। অভিবাসন আইন কঠোর করার পক্ষেও সোচ্চার তারা। এবার তারা ক্ষমতা এলে দেশটির সংখ্যালঘুদের জীবনযাপন আরও কঠিন হবে বলে শঙ্কা দেখা দিয়েছে।
ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর ৮% ইসলাম ধর্মাবলম্বী। সন্ত্রাস দমনের অজুহাতে ম্যাক্রন সরকার সংখ্যালঘুদের নিয়ন্ত্রণে একগুচ্ছ আইন পাশ করেছে, যার ফলে মুসলিমদের জন্য এখন ফ্রান্সে জীবনযাপন অনেকটা কঠিন। এমনিতেই এখন বেশ চাপে সংখ্যালঘুরা। কট্টর ডানপন্থীদের জয়ের সম্ভাবনায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। কট্টর মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য বেশ আলোচিত ন্যাশনাল র্যালির নেতারা গত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় গেলে হিজাব নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন ম্যারি লু পেন। মসজিদ বন্ধের আইন আরও সহজ করার পক্ষেও অবস্থান পেনের দলের। মুসলিমদের সংখ্যা দলটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে ফ্রান্সের তাদের জন্য এখন টিকে থাকাই কঠিন হবে। ন্যাশনাল র্যালির উত্থান আসলে শঙ্কার তো বটেই, কারণ তারা সকল বৈচিত্র্যতার বিরুদ্ধে। তাদের প্রাধান্য হচ্ছে ফরাসি নাগরিক, তারা লিঙ্গের সম অধিকারের বিপক্ষে, তারা সেক্সুয়াল মাইনরিটির মানুষদের বিপক্ষে। আমরা এর আগেও দেখেছি দেশটিতে অনেকগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কট্টর ডানপন্থীরা এই দেশের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরো কঠোর আইন হতে পারে। সে কারণে ইসলাম ধর্মের অনুসারী যারা রয়েছেন তাদের মধ্যেও এখন এক ধরনের সংখ্যা কিংবা বলা যায় ভয়ও কাজ করছে। অভিবাসীদের জন্য বিপদের কারণ হতে পারে কট্টর ডানপন্থীরা। সীমান্ত আইন কঠোর করা ন্যাশনাল র্যালির অন্যতম এজেন্ডা। ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষা অধিকার থেকে দেশটিতে বসবাসকারীদের বঞ্চিত করার পরিকল্পনাও দলটির। আমার ধারণা মানুষ ন্যাশনাল র্যালিকে ভোট দেওয়ার মতো বোকামি করবে না। কট্টর ডানপন্থীরা ক্ষমতায় গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এটি সবার বোঝা উচিত। বিদেশি যারা এখানে কাজ করে তারা ফ্রান্স সরকারকে ট্যাক্স দেয়, কাজেই অভিবাসীদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অবশ্য বিশ্লেষকরা বলছেন নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ধারণা করা হচ্ছে তৃতীয় হওয়ার শঙ্কায় থাকা ম্যাক্রনের দল পার্লামেন্টে প্রধান বিরোধী দলের স্বীকৃতিও পাবে না। ফলে অনেকটাই কমে যাবে প্রেসিডেন্টের ক্ষমতা। এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হিজবুল্লাহ ইস্যুতে হঠাৎই অবস্থান পরিবর্তন করেছে আরব লীগ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবে না আরব দেশগুলোর জোট। আরব লীগের সহকারী মহাসচিব হোসেম জাকে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছিল। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগও ছিন্ন করা হয়। তবে সংগঠনটির ক্ষেত্রে আর এই কড়াকড়ি প্রযোজ্য হবে না। আরব লীগ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন হিজবুল্লাহর উপর থেকে সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহার করে নেয়ার। সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইনের প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা। রোববার দখলকৃত জেরুজালেমে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। সরকার বিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদ মিছিলে অংশ নেন শত শত আলট্রা অর্থোডক্স ইহুদি। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানায় তারা। স্লোগানে উত্তাল হয় জেরুজালেমের প্রধান সড়ক। মিছিল নিয়ে এগুতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেয় ইসরায়েলি পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গে জলকামান ছোড়ে পুলিশ। শুরু হয় সহিংসতা, আটক করা হয় বেশ কয়েকজনকে। ইসরায়েলের আইন অনুযায়ী দেশটির সব তরুণ তরুণীর সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক হলেও ছাড় পেত আলট্রা অর্থোডক্স ইহুদিরা। ধর্মীয় রীতির সাথে সাংঘর্ষিক হওয়ায় যুদ্ধে যাওয়ার বিরোধী তারা। তবে সম্প্রতি গোষ্ঠীটিকে সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এরপরই ছড়ায় তীব্র বিক্ষোভ। টানা 5 দিনের মতো গাজা সিটির সুজাইয়া এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। একই সাথে বিমান থেকেও করা হচ্ছে হামলার তীব্রতায় বসত ভিটা ছেড়ে পালিয়েছেন এলাকার বেশিরভাগ মানুষ। যারা এখনও রয়ে গেছেন তারা ঘরের ভেতর হয়ে পড়েছেন বন্দী। একদিকে পর্যাপ্ত পানি ও খাদ্যের অভাব, অন্যদিকে মৃত্যু ভয়ে তৈরি হয়েছে দমবন্ধ পরিস্থিতি। বৃহস্পতিবার হামলা শুরুর পর 5 দিনে এলাকাটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 80,000 মানুষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এর আগে 2014 সালে যুদ্ধে এমন ভয়াবহ সহিংসতা ও ধ্বংসযজ্ঞ দেখেছে সুজাইয়া। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া 3টি ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী, এমনটি জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ সময় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলো
ধ্বংস করা হয়। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি ইয়েমেনের বিদ্রোহীরা। এর আগে রোববার ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে 4টি জাহাজে হামলা চালায় বিদ্রোহীরা। বয়স ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ বেড়েই চলেছে। আরেক দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মতো শারীরিক ও মানসিক সক্ষমতা নেই জো বাইডেনের, এমন মত দেশটির 72% নিবন্ধিত ভোটারের। সিবিএস নিউজের জরিপ বলছে 45% ডেমোক্রেট সমর্থক মনে করে সরে দাঁড়ানো উচিত বাইডেনের। নির্বাচনের 4 মাস আগে তুমুল আলোচনা চলছে দলটির প্রার্থী পরিবর্তন নিয়েও। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের সাথেই চলছে অন্যরকম এক লড়াই, নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনার লড়াই। এক রাতের বিতর্ক যেন টালমাটাল করে দিয়েছে তার অবস্থান। বৃহস্পতিবার সিএনএনের স্টুডিওতে ট্রাম্পের আক্রমণাত্মক ব্যক্তিত্বের বিপরীতে বাইডেনের দুর্বল আওয়াজ, তালগোল পাকানো জবাব কোণঠাসা পরিস্থিতিতে ফেলে দিয়েছে তাকে। বিতর্কের পারফরমেন্স নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি ভাবছি বিশ্ব মঞ্চে তাদের উপস্থিতি, বিশ্ব নেতাদের সাথে বৈঠকে তাদের আচরণ কেমন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন দেশকে আন্তর্জাতিক ফোরামে ভালোভাবেই উপস্থাপন করতে পারবেন, কিন্তু জো বাইডেন পারবেন না। টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্টের দুর্বল পারফরমেন্সে হতাশ দলের বহু কর্মী সমর্থক। আসন্ন নির্বাচনে 81 বছর বয়সী বাইডেন ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা উঠছে সে প্রশ্ন। জোরালো হচ্ছে প্রার্থী পরিবর্তনের দাবিও। সিবিএস নিউজের জরিপ বলছে 72% ভোটার মনে করে আরও 4 বছর দেশের শাসন ক্ষমতার ভার সামলানোর মতো শারীরিক ও মানসিক সক্ষমতা নেই বাইডেনের। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে 45% ভোটার মনে করে বাইডেনের সরে দাঁড়ানো উচিত। মার্কিন কংগ্রেসের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফরিসের মতো ডেমোক্র্যাট অনেক নেতাই নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন বাইডেনকে নিয়ে। তবে বারাক ওবামা, বিল ক্লিন্টনের মতো জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন সমর্থন। পাশে আছে পরিবারও। একটি বিতর্ক সারা জীবনের ক্যারিয়ার নয়, তার উপর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান 38টি মামলায় বলে দেয় তার ইমেজ কেমন। শেষ সময়ে এসে প্রার্থী বদল হলে সংকটে পড়তে পারে পুরো নির্বাচনী প্রক্রিয়া, এমন মত বিশ্লেষকদের। তাছাড়া বাইডেনের বিকল্প যে কারো জন্যই মাত্র 4 মাসে দলের হাল ধরা কঠিন হবে বলে মনে করছেন তারা। মনোনীত প্রার্থীকে বাতিলের একটি উপায়, তার নিজের সরে দাঁড়ানো। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি একটি সম্মেলন আয়োজন করতে পারে এগিয়ে থাকা প্রার্থীদের নিয়ে, অনেকটা প্রাইমারির মতো। আমার মনে হয় না ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের শক্তিশালী বিকল্প হবেন, কারণ ট্রাম্পকে হারানোর সক্ষমতা তার নেই। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসোমের অর্থবিত্ত তাকে কিছুটা সুবিধা দিতে পারে। বয়স নিয়ে সিবিএস নিউজের সাম্প্রতিক জরিপটিতে ডোনাল্ড ট্রাম্পের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে 49% মার্কিন ভোটার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের মহারাষ্ট্রের ঝর্ণার পানিতে ভেসে গেল শিশুসহ একই পরিবারের 7 জন। ক্যামেরায় ধরা পড়েছে রোমহর্ষক সেই দৃশ্য। পুনে জেলার লোনাভালায় হয় এই ভয়াবহ দুর্ঘটনা। এই পাহাড়ি এলাকাটিতে অবকাশ যাপনে গিয়েছিল পরিবারটি। পানি কম থাকা অবস্থায় ঝর্ণায় যান তারা। হঠাৎ দানবীয় রূপ নেয় বাঁধের স্রোত। আটকা পড়ে পরিবারটি। একটি পাথরের উপর একে অপরকে জড়িয়ে ধরেছিলেন সবাই। সাহায্য চেয়ে করছিলেন চিৎকার। তীরে শত শত মানুষ থাকলেও প্রবল স্রোতের কারণে যাওয়ার উপায় ছিল না। এক পর্যায়ে পানির তোড়ে পড়ে গিয়ে ভেসে যায় পরিবারটি সবাই। এদের মধ্যে 2 জন সাঁতরে পার হতে সক্ষম হন। এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে চলছে অভিযান। সংবাদ মাধ্যমে এনডিটিভি জানিয়েছে ভূমি বাঁধের কাছে অবস্থান এই ঝর্ণাটির এবং বর্ষা মৌসুমে অনেক পর্যটক যান অঞ্চলটিতে। তবে এবারের দুর্ঘটনার পর সেখানকার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় ব্যাপক অবকাঠামোগতভাবে ক্ষয়ক্ষতির কারণে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটেই ধসে পড়েছে বিভিন্ন সড়ক, তলিয়ে গেছে হাইওয়ে। ধসে পড়েছে রাজকোট বিমানবন্দরের ছাদের একাংশ। বিরোধী শিবিরের অভিযোগ, লোক দেখানো উন্নয়নের কারণে নিশ্চিত হয়নি অবকাঠামোগত নিরাপত্তা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি সরকার।
গুজরাটের আহমেদাবাদের একটি এলাকার দৃশ্য এটি। টানা বৃষ্টির কারণে ধসে পড়ে সড়কের একাংশ, সৃষ্টি হয় বিরাট গর্তের। মৌসুমী জলবায়ুর প্রভাবের কারণে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, উত্তরাখণ্ড, গুজরাট সহ ভারতের বিভিন্ন রাজ্য। আকস্মিক বন্যার ভূমিধসের কারণে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এসব এলাকায়। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এসব ক্ষয়ক্ষতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আহমেদাবাদ, সুরাট সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। শনিবার ধসে পড়ে রাজ্যের রাজকোট বিমানবন্দরের ছাদের একাংশ। এ অবস্থায় বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ বিরোধী শিবিরের। কংগ্রেসের অভিযোগ, লোক দেখানো উন্নয়নের কারণে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এমনকি এ ধরনের দুর্যোগ মোকাবেলায় কার্যকর কোনো ব্যবস্থাও নেই মোদী প্রশাসনের হাতে। যদিও সব অভিযোগ অস্বীকার করছে সরকার। প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই। প্রাকৃতিক ক্ষতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে এই ইস্যুতে আমরা সচেতন হতে পারি। তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির গাফিলতির কারণে যদি এসব ক্ষয়ক্ষতি হয়, তাহলে দোষী ব্যক্তিকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে। বিমানবন্দরের মতো বিভিন্ন পাবলিক প্লেসের অবস্থা কতটা ভয়াবহ সেটা স্পষ্ট হয়েছে। আমরা তো জানি জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার বিপর্যয় হচ্ছে, তাহলে আগে থেকেই কেন ব্যবস্থা নেয়নি সরকার? এ ধরনের দুর্যোগ হলে কি ব্যবস্থা নিতে হবে সেরকম কোনো প্রস্তুতি বিজেপি সরকারের নেই। এর আগে টানা বৃষ্টির কারণে শুক্রবার ধসে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ছাদের একাংশ। একই দিন এই ঘটনা হয় জাবালপুর বিমানবন্দরেও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পানি ছেড়ে এবার রাস্তায় উঠল কুমির, পার হলো রাস্তাও। মহারাষ্ট্র প্রদেশের রত্নাগিরি শহরের একটি সড়কে দেখা গেল এমন দৃশ্য। শহরের খুব কাছেই শিব নদী, যা কিনা স্থানীয়দের কাছে পরিচিত কুমিরের সবচেয়ে বড় আবাসস্থল হিসেবে ধারণা করা হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় ডাঙ্গায় উঠে এসেছে কুমিরটি। এ সময় আশপাশে ভিড় জমায়ে পথচারীরা, কৌতূহলীরা মুঠোফোনে ধারণ করেন ব্যতিক্রমী এই দৃশ্য। মুহূর্তেই নেট দুনিয়ায় আলোড়ন তোলে ভিডিওটি। ভারতে ভারী বর্ষণের মধ্য দিয়ে চলছে বর্ষা মৌসুম। রেকর্ড পরিমাণের বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন এলাকায়। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে আশপাশের বহু নিচু এলাকা। ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বেরিল। ধেয়ে আসছে ক্যারিবিয়ান অঞ্চলের দিকে। স্থানীয় সময় সোমবার আঘাত হানতে পারে উইন্ডওয়ার্ড আইল্যান্ডে। মার্কিন আবহাওয়া দফতর বলছে বর্তমানে অবস্থান করছে আটলান্টিক মহাসাগরে, এগিয়ে আসছে বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাডা এবং মার্টিনিকের দ্বীপপুঞ্জের দিকে। এগিয়ে আসার সাথে সাথে এটি শক্তি সঞ্চয় করছে। বর্তমানে এর গতিবেগ 130 কিলোমিটারের বেশি। আঘাত হানার সময় গতিবেগ 200 কিলোমিটার ছাড়াতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। সুপার শপ এবং দোকানগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। খাবার, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহের হিড়িক পড়েছে। ভিড়ই দেখা গেছে জ্বালানি স্টেশনগুলোতেও। ভয়াবহ বন্যার কবলে ইউরোপের বিভিন্ন দেশ। প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, নিখোঁজ 2 জন। ভারী বৃষ্টি ও বরফ গলে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে ইতালির পাহাড়ি এলাকা কগনিতে। এরই মাঝে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2 শতাধিক স্থানীয় বাসিন্দাকে। পানিবন্দীদের উদ্ধারে কাজে নেমেছেন জরুরি বিভাগের সদস্যরা। এদিকে বন্যায় বিপর্যস্ত সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চল। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, রেল লাইন। এতে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপাকে পড়েন বাসিন্দারা। ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। স্পেনের রুরাল দে তেনো পার্কে 2 সপ্তাহ ধরে অভিযান চালিয়েও সন্ধান মেলেনি নিখোঁজ ব্রিটিশ তরুণের। যে স্লাটারের সন্ধানে হেলিকপ্টার, ড্রোন সহ অভিযানে নামে বিশেষ উদ্ধারকারী দল। তন্ন তন্ন করে খুঁজেও তার হদিস মেলেনি। রহস্যজনক এই নিখোঁজের কোনো কুল কিনারা করতে পারেননি উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্টরা। স্প্যানিশ দ্বীপ টেনেরিফের পশ্চিম উপকূলীয় এলাকায় প্রায় 2 সপ্তাহ ধরে অভিযান চালায় হেলিকপ্টার, ড্রোন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সহ বিশেষ বাহিনী। এমন মহাযজ্ঞের পরও খুঁজে পাওয়া যায়নি ব্রিটিশ তরুণ জে স্ল্যাটারকে।
19 বছর বয়সী এই পর্যটককে খুঁজতে পুরো পার্কে তল্লাশি চালায় স্প্যানিশ কর্তৃপক্ষ। ব্যর্থ হয় স্বেচ্ছাসেবী দল, ফায়ার সার্ভিস, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয়দের পরিশ্রম। 17 জুন প্রত্যন্ত ওই পার্কে ঘুরতে গিয়ে নিখোঁজ হন জে স্ল্যাটার। ঘটনার দিন সকাল 8:30টায় স্ল্যাটার তার বন্ধুকে ফোন করেন, জানান গন্তব্যে ফেরার বাস মিস করেছেন তিনি। ফোনেও চার্জ নেই। পায়ে হেঁটে পাহাড়ি এলাকা পাড়ি দেওয়ার কথা জানান। স্থানীয় গণমাধ্যমের দাবি, জে স্ল্যাটারের সর্বশেষ অবস্থান আর তার আবাসস্থলের দূরত্ব পায়ে হেঁটে প্রায় 11 ঘন্টার পথ। পাহাড়ি অঞ্চলে চিরুনি অভিযানের পরও পাওয়া যায়নি ব্রিটিশ তরুণের কোনো হদিস। তার ভাগ্যে কি ঘটেছে কেউই বলতে পারছে না। এটা আসলেই দুশ্চিন্তার বিষয়। জীবনের প্রথম সে বাইরের দেশে ঘুরতে এসেছিল। এখন সে কোথায় আছে, কার সাথেই বা আছে, তা সবার কাছেই রহস্য। ঘটনাটি ভয়াবহ। নেট দুনিয়ায় মানুষ কি বলছে না বলছে তা ভাবার বিষয় নয়, কিন্তু সেও কারো সন্তান। ভাবতেও পারছি না তার মার এখন কেমন লাগছে। প্রায় 2 লাখ একর জমি নিয়ে তৈরি হয়েছে বিশাল ওই পার্কটি, যাতে আছে স্পেনের গভীরতম গিরিখাত, সুবিশাল পাহাড় এবং আগ্নেয়গিরি, যা দেখতে প্রতি বছরই ক্যানারি দ্বীপপুঞ্জের এই অঞ্চলটিতে ভিড় করেন বিদেশি পর্যটকরা। অনিক রহমান, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। 24 ঘন্টায় বেশ কিছু নতুন এলাকায় আরও অগ্রসরের দাবি মস্কোর। তবে একই সময়ে রাশিয়ার হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, কিয়েভের অস্ত্র বহনকারী ট্রেন জব্দ করেছে তাদের সেনারা। তাছাড়া ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের বহু ড্রোন ও রকেট। উত্তরাঞ্চলীয় শহরে মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক এলাকা। খার্কিভেও গাইডেড বোমা হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে করে কিয়েভের আরও কিছু এলাকার দখল নিয়েছে রাশিয়া। একই দিন রাশিয়ার বেশিরভাগ হামলা প্রতিহতে সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ। পভরোভস্ক এলাকায় দুপক্ষের সরাসরি যুদ্ধে অনেক রুশ সেনা আহত হয়েছে বলেও দাবি কিয়েভের। তুরস্কের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন, আহত অর্ধশতাধিক। রোববার দক্ষিণাঞ্চলীয় শহর ইজমিরে হয় এই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের দৃশ্য। রেস্টুরেন্টে রান্নার কাজে ব্যবহৃত হতো সিলিন্ডারগুলো হঠাৎ বিস্ফোরিত হওয়ায় ঘটনাস্থলেই প্রাণ যায় 5 জনের। বিকট আওয়াজ শোনা যায় বহুদূর পর্যন্ত, যা ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু ভবন ও রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন, খবর শোনা মাত্রই অভিযানে নামেন জরুরি বিভাগের সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্টুরেন্টটিতে নতুন সিলিন্ডার স্থাপন করছিলেন ওই ব্যক্তি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ফ্রান্সে বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খেয়ে সড়কে আছড়ে পড়ল বিমান। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 3 আরোহী। ফরাসি সংবাদ মাধ্যম জানায়, রোববার ডিজনিল্যান্ড প্যারিসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্যুরিস্ট প্লেন। স্থানীয় সময় দুপুরে আকাশ উড্ডয়নের এক পর্যায়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিমানটি। ঘটনাস্থলেই প্রাণ হারান 3 যাত্রী। এতে প্যারিস স্ট্রাসবার্গ হাইওয়েতে তৈরি হয় বিশাল যানজট। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে উদ্ধারকর্মীরা। একে একে উদ্ধার করা হয় নিহতদের মরদেহ। এরপর সরানো হয় উড়োজানের ধ্বংসাবশেষ। বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।